আমি একদিকে যেভাবে পূজা উদযাপন পরিষদের সাথে কথা বলেছি, সর্বতভাবে ইমাম পরিষদের সাথে আমরা কাজ করছি, যাতে করে এই শহর, এই জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতির শহরে আমরা পরিণত করতে পারি, ধর্মীয় সম্প্রীতির জেলায় পরিণত করতে পারি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভাই হিসেবে, বোন হিসেবে, আত্মীয় হিসেবে, বন্ধু হিসেবে যেন আমরা মিলেমিশে থাকতে পারি। আমরা মিলেমিশে থাকতে পারলে এইটাই হবে আমাদের শক্তির প্রধান কেন্দ্রবিন্দু, এবং সেই শক্তি দিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে নতুন যশোর গড়ব, যেই নতুন যশোর আগামীতে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে পথ দেখাবে। যশোর ৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং তার দল জয়লাভ করলে যশোরকে যেভাবে সাজাতে চান এবং সারা বাংলাদেশের মধ্যে যশোরকে পথ প্রদর্শক হিসেবে গড়ে তুলতে চান, সে পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন সাংবাদিক সমাজকে। আমি যশোরের সন্তান, এই শহরে আমার জন্ম, এই শহরে আমার বেড়ে ওঠা, এই শহরের মানুষ কেউ আমার পর না, প্রত্যেকে আমার আপনজন, কেউ আমার বন্ধু, কেউ আমার মুরব্বী। তাই এই শহরের যা প্রয়োজন, এই অঞ্চলের মানুষের কোথায় সমস্যা, এটি যে কোনো মানুষের চাইতে আমার অনেক জানা, আমার অনেক বোঝা। সেহেতু যদি আমি তাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারি, প্রয়োজনে এই মানুষগুলোর সাথে, সামাজিক ব্যক্তিবর্গের সাথে, পেশাজীবী সংগঠনের সাথে, রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আমি বসবো এবং একটা অগ্রাধিকার তালিকা তৈরি করে পর্যায়ক্রমে এই কাজগুলো করবার চেষ্টা করব। প্রথমেই তিনি নালা হয়ে যাওয়া ভৈরব নদকে যেমন সংস্কার করে নতুন রূপ দিতে চান, তেমনি ভবদহ এলাকার দুর্ভোগপীড়িত মানুষের জন্য কাজ করতে চান। আপনারা জানেন, যশোরের ভৈরব নদ একটি ঐতিহ্যবাহী নদ, কিন্তু এই ভৈরব নদ খননের নাম করে এটাকে একটা নালায় রূপান্তর করা হয়েছে। ভৈরব নদ সহ যশোরে যে সমস্ত নদীগুলো রয়েছে, আমরা এটা পুনঃখনন করতে চাই, যাতে করে পানির প্রবাহ অবাধ থাকে, পরিবেশ সুরক্ষিত থাকে, এবং নদীর পাড় যেগুলো বেদখল হয়ে গেছে আমরা সেগুলো উদ্ধার করে আমরা প্রয়োজনে একটা বিনোদন কেন্দ্রে রূপান্তর করব, যাতে পরিবেশটাও ভালো থাকে এবং একটা সুস্থ বিনোদনের পরিবেশ যশোর মানুষ ফেরত পায়। মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগরের বিস্তীর্ণ এলাকা সারা বছরই জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে, যেটাকে বলে ভবদহ সমস্যা। ন্যাচারালি এটা ভিন্ন নির্বাচনী এলাকা হলেও আমি যেহেতু যশোরের মানুষ, আমি যশোর ৪, যশোর ৫, যশোর ৬ নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আমি মিলে কাজ করতে চাই, যাতে করে এই অঞ্চলের মানুষ, বিস্তীর্ণ এলাকার মানুষ স্থায়ী জলাবদ্ধতার সমাধানটা স্থায়ী একটি সমাধান পেতে পারে। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থায় যশোর যে পরিবর্তন আনতে চান সে সম্পর্কেও কথা বলেন। বাংলা ইংরেজির পাশাপাশি অতিরিক্ত একটি ভাষা যেমন প্রাথমিক পর্যায় থেকে দক্ষ করতে চান, তেমনি কারিগরি জ্ঞান বৃদ্ধির জন্যও প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার আওতায় আনতে চান। এছাড়া যশোর অঞ্চলের কলেজগুলোকে ওয়াইফাই জন্য পরিণত করতে চান। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফার আলোকে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে। ক্লাস 4 থেকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করে দেব। বাংলা, ইংরেজি ভাষার পাশাপাশি আমরা তৃতীয় একটি ভাষা স্কুল থেকে আমরা শেখাবো। আমরা কারিগরি শিক্ষা স্কুল থেকে শেখাবো। এই কথাগুলো তো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। পাশাপাশি আমি যশোরে যত কলেজ আছে, কলেজগুলোকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনতে চাই, যাতে করে ছেলেমেয়েরা পড়ালেখার জন্য প্রযুক্তি ব্যবহার করতে পারে। ইভেন দেশের বাইরে যারা পড়তে যেতে চায়, তারা প্রযুক্তি ব্যবহার করে এই কলেজের থেকেই তারা বাইরে যোগাযোগ করতে সুযোগ করতে পারে। কৃষি এবং ফুলের জন্য যশোরের যে সুনাম সারা দেশব্যাপী রয়েছে, তার সংরক্ষণ ও বৃদ্ধির উপরে জোর দিতে চান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সাংবাদিকদের জানান, যশোরের ফুলকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফুল প্রসেসিং জোন যেমনটি করতে চান, তেমনটি কৃষি পণ্য সংরক্ষণের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ তৈরি করতে চান। এটা কৃষি প্রধান এলাকা। কৃষি প্রধান এলাকা বলে কৃষকের একটি বড় চাহিদা রয়েছে। যদিও আমার দল একটি রাজনৈতিক অঙ্গীকার করেছে, কৃষক কার্ডের মাধ্যমে আমরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক দিতে চাই। আমরা শস্য বীমা চালু করতে চাই, যাতে করে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের যদি ক্ষতি হয় ফসলের, সেই ক্ষতি আমরা বীমা কোম্পানির মাধ্যমে পুষিয়ে দিতে পারি। আমরা আরেকটি কমিটমেন্ট করেছি, যদি আমরা সরকার গঠন করতে পারি বিএনপির, তাহলে আমরা ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ কৃষকদের মৌকুব করে দেবো। কিন্তু এই যেটা বললাম, কৃষি প্রধান এই যশোরে দীর্ঘদিন যাবত একটা বিশেষায়িত হিমাগর স্পেশাল কোল্ড স্টোরেজের চাহিদা আছে। তরি তরকারি তো এখানে প্রচুর আবাদ হয়, যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। এই কারণে দেখা যায় যে একটু মৌসুম শেষের দিকে তরি তরকারির দাম পড়ে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষায়িত কোল্ড স্টোরেজ তৈরি করার পরিকল্পনা বিএনপির অতীতে ছিল, যে কোনো কারণে হোক আমরা কাজটা শেষ করতে পারিনি। পরবর্তী সরকার এখানে উদ্যোগ গ্রহণ করেনি। আমি বিশেষায়িত কোল্ড স্টোরেজ তৈরি করবার উদ্যোগ নেব বলে আমি এটা কমিটমেন্ট করেছি। এখানে ফুলের সুবাস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। গত পরশুদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরী জনসভায় অঙ্গীকার করেছেন, এই ফুলের সুবাস যেন সারা বিশ্ববাসী উপভোগ করতে পারে, সে কারণে আমরা
ফুল রপ্তানি করতে চাই, অর্থাৎ প্রয়োজনে যশোরে আমরা প্রসেসিং প্ল্যান করব যাতে করে এই ফুল আমরা রপ্তানি করতে পারি। একই সাথে সাথে বিসিকের নিরাপত্তা কার্যকারিতা বৃদ্ধি করে যশোরের সামগ্রিক উন্নয়নের জন্য নিজস্ব পরিকল্পনার কথাও এ সময় তুলে ধরেন তিনি। যশোর বিসিক শিল্পনগরী, এখানে অনেক বড় প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এর কোনো নিরাপত্তা নেই, এখানে কোনো সীমানা প্রাচীর নেই, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, এখানে রাতের বেলা বৈদ্যুতিক বাতি জ্বলে না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের শিকার হচ্ছে ওখানে কর্মরত শ্রমিক ভাই বোনেরা। আমি তখন এই সমস্ত ফ্যাক্টরি ভিজিট করেছি, তারা তাদের অভাব অভিযোগের কথা বলেছে। যদি কখনো আগুন লাগে এই সমস্ত প্রতিষ্ঠানে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি সেই কারণে ব্যবসায়ীদের সাথে যখন কথা বলেছি, শ্রমিক ভাই বোনদের সাথে কথা বলেছে, আমি এই অঙ্গীকারটা করেছি যে আমি ওই বিসিক শিল্পনগরের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য টোটাল বিসিক শিল্পনগরীকে চারদিকে সীমানা প্রাচীর তৈরি করব, ওই অঞ্চলটাকেও সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো যাতে করে অপরাধ প্রবণতাটা কমিয়ে আনা যায়। সবচেয়ে বড় ব্যাপার, ফায়ার ব্রিগেডে একটা সাব স্টেশন স্থাপন করব যাতে করে কোনো কারণে অগ্নি দুর্ঘটনা যদি ঘটে তাৎক্ষণিকভাবে আমরা এই মেজাজটা নিতে পারি। অনিন্দ ইসলাম অমিতের যশোর উন্নয়নের পরিকল্পনা চিন্তা ভাবনায় বাদ পড়েনি নওপাড়া শিল্পাঞ্চল ও নদীবন্দরের কথা। তিনি সাংবাদিকদের জানান, নওপাড়ায় পূর্ণাঙ্গভাবে নৌবন্দর করা গেলে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি সহ সার্বিকভাবে যশোর জেলারই উন্নয়ন হবে। নোয়াপাড়া, অভয়নগরের নোয়াপাড়া, এটা আপনারা জানেন একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। এটা যেন নৌবন্দরের মর্যাদা পায়। নৌবন্দরের মর্যাদা পেলে এখানে অবকাঠামো তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়বে। আমি সেই কারণে এখানে নৌবন্দর আমি সুবিধা চালু করতে চাই। তিনি ও তার দল দেশ সেবার সুযোগ পেলে সার্বিক বিষয়ে কাজ করে যশোরকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন। সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়াঙ্গন যদি সচল রাখা যায়, আমি মনে করি আমাদের তরুণ যুবকদের বিপদে পরিচালিত হওয়ার ঝুঁকিটা কমে যায়। দুর্ভাগ্য, গত 16 বছর এই দুটি অঙ্গনকে নিয়ে যারা সরকারে ছিলেন তাদের ন্যূনতম কোনো চিন্তা ছিল না। তাই সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়াঙ্গন সচল করবার জন্য আমি ক্রীড়া সংগঠকদের সাথে কথা বলেছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলেছি। 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের সাথে মিলে কাজ করছি এবং কাজ করবার মাধ্যমে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।